আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আহমেদ শান্তা পাঠ করছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। 1949 সালের মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসের প্রথম দিকে টাঙ্গাইলে উপনির্বাচন হবে বলে ঘোষণা করা হয়েছিল। আমরা ঠিক করলাম শামসুল হক সাহেবকে অনুরোধ করব মুসলিম লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে লড়তে। শামসুল হক সাহেব শেষ পর্যন্ত রাজি হলেন, কিন্তু টাকা পাওয়া যাবে কোথায়? হক সাহেবেরও টাকা নাই আর আমাদেরও টাকা নাই। তবু যেই কথা সেই কাজ। শামসুল হক সাহেব টাঙ্গাইল চলে গেলেন। আমরা যে যা পারি জোগাড় করতে চেষ্টা করলাম। কয়েক শত টাকার বেশি জোগাড় করা সম্ভব হয়ে উঠল না। ছাত্র কর্মীরা ঘড়ি কলম বিক্রি করেও কিছু টাকা দিয়েছিল। এদিকে ছাত্র নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এর প্রতিবাদ প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে 17 এপ্রিল বিশ্ববিদ্যালয় খুলবে। ছাত্রলীগ ও অন্যান্য ছাত্রকর্মী যারা ঢাকায় ছিল 150 নম্বর মোগলটুলিতে বসে এক সভা করে ঠিক করলো যে 17 তারিখ থেকে প্রতিবাদ দিবস পালন করা হবে। ছাত্ররা ধর্মঘট করবে যে পর্যন্ত কর্তৃপক্ষ তাদের উপর থেকে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার না করে। কিছু সংখ্যক কর্মী টাঙ্গাইল রওনা হয়ে গেল, বেশিরভাগ পুরানা লীগ কর্মী। মুসলিম লীগের মন্ত্রীরা ও এমএলএরা টাকা পয়সা গাড়ি সকল কিছু নিয়েই টাঙ্গাইলে উপস্থিত হয়েছিল। মুসলিম লীগ প্রার্থী করটিয়ার বিখ্যাত জমিদার খুররাম খান পন্নী, যার প্রজাই হলো অধিকাংশ ভোটার। তার সাথে আছে সরকারি ক্ষমতা ও অর্থবল। আমাদের প্রার্থী গরিব কিন্তু নিঃস্বার্থ ত্যাগী কর্মী, আর আছে আদর্শ ও কর্মক্ষমতা। তখন কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানও আমাদের পিছনে নাই। কর্মীরা পায়ে হেঁটে না খেয়ে নির্বাচন শুরু করলো। ঢাকায় ছাত্ররা ব্যস্ত ধর্মঘট নিয়ে। ঠিক হলো সকলেই টাঙ্গাইল চলে যাবে। আমি 19 এপ্রিল টাঙ্গাইল পৌঁছাবো। 16 এপ্রিল খবর পেলাম ছাত্রলীগের কনভেনর নইমুদ্দিন আহমেদ, ছাত্রলীগের আরেক নেতা আব্দুল রহমান চৌধুরী, ভিপি সলিমুল্লাহ হল, দেওয়ান আবুল আলী আরও অনেকে গোপনে বিশ্ববিদ্যালয়ে গিয়ে বন্ড দিয়েছেন, যারা ছাত্রলীগের সভ্য নন। আবার নিজেদের প্রগতিবাদী বলে ঘোষণা করতেন, তারাও অনেকে বন্ড দিয়েছেন। 27 জনের মধ্যে অর্ধেকই বন্ড দিয়েছেন, কারণ 17 তারিখের মধ্যে বন্ড না দিলে আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকবে না। ছাত্রলীগের কনভেনর ও সলিমুল্লাহ হলের ভিপি বন্ড দিয়েছে খবর রটে যাওয়ার সাথে সাথে ছাত্রদের মনোবল একেবারে ভেঙে গেল। আমি তাড়াতাড়ি কয়েকজনকে নিয়ে নইমুদ্দিনকে ধরতে চেষ্টা করলাম, কিন্তু তাকে পাওয়া কষ্টকর। সে পালিয়ে গিয়েছিল। সে এক বাড়িতে লজিং থাকতো। সন্ধ্যার কিছু পূর্বে তাকে ধরতে পেলাম। সে স্বীকার করলো আর বলল, কি করব, উপায় নাই, আমার অনেক অসুবিধা। তার সাথে আমি অনেক রাগারাগি করলাম এবং ফিরে এসে নিজেই ছাত্রলীগের সভ্যদের খবর দিলাম। রাতে সভা করলাম, অনেকে উপস্থিত হলো। সভা করে এদের বহিষ্কার করা হলো এবং রাতের মধ্যে প্যাম্পলেট ছাপিয়ে বিশ্ববিদ্যালয়ে বিলি করার বন্দোবস্ত করলাম। কাজী গোলাম মাহবুবকে জয়েন্ট কনভেনর করা হয়েছিল। সে নিঃস্বার্থভাবে কাজ চালিয়েছিল। তখন ভোরবেলায় আইনের ক্লাস হতো। আইন ক্লাসের ছাত্ররা ধর্মঘট করলো। 10টায় পিকেটিং শুরু হলো। ছাত্রকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দরজায় শুয়ে পড়ল। একজন মাত্র ছাত্রী সক্রিয় অংশগ্রহণ করেছিল। তার নাম নাদেরা বেগম, প্রফেসর মুনির চৌধুরীর ভগ্নী। নাদেরা একাই ছাত্রদের সাথে দরজায় বসেছিল। মাত্র 10-15 জন ছাত্র নিখিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সমর্থক। এই কয়েকজন বারবার ছাত্রদের উপর দিয়ে একবার ভিতরে একবার বাইরে আসা যাওয়া করতে লাগলো এবং এর মধ্যে একজন নাদেরাকে অকথ্য ভাষায় গালি দিয়েছিল। সাধারণ ছাত্ররা তার উপর খেপে গেল। আমি দাঁড়িয়েছিলাম এবং সকলকে নিষেধ করলাম গোলমাল না করতে। আমি তাদের বললাম, আপনারা ক্লাস করতে যান, ভিতরে যান, আমাদের আপত্তি নাই, তবে বারবার যাওয়া আসা করবেন না আর আজেবাজে কথা বলবেন না। তারা আমার কথা না শুনে আবার বের হয়ে এলো এবং ভেতরে ফিরে যেতে লাগলো। যারা পিকেটিং করেছিল তাদের উপর পা দিয়ে। আমি আর কিছু করতে পারলাম না। সাধারণ ছাত্র তখন অনেক জমা হয়েছে। তারা তাদের আক্রমণ করে বসলো। এরা পালিয়ে দোতলায় আশ্রয় নিল, যে যেখানে পারে। আমি দরজায় দাঁড়িয়ে ক্রুদ্ধ ছাত্রদের বাধা দিলাম। যা হোক, ধর্মঘট হয়ে গেল। সভা হলো, ধর্মঘট চলবে ঠিক হলো। এ সময় ডক্টর ওসমান গনি সাহেব সলিমুল্লাহ হলের প্রভোস্ট ছিলেন। তিনি এক্সিকিউটিভ কমিটির সভায় আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে অনুরোধ করলেন। তাকে সমর্থন করলেন প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, কিন্তু কমিটির অন্যান্য সদস্য রাজি হলো না। 18 তারিখে ধর্মঘট হয়েছিল, আবার 19 তারিখে ধর্মঘট হবে বলে ঘোষণা করা হলো। ছাত্রদের মধ্যে উৎসাহ কমে গেছে বলে আমার মনে হলো। 18 তারিখ বিকালে ঠিক করলাম ধর্মঘট করে বোধহয় কিছু আর হবে না। তাই 18 তারিখে ছাত্র শোভাযাত্রা করে ভাইস চ্যান্সেলরের বাড়িতে গেলাম এবং ঘোষণা করলাম আমরা সেখানেই থাকব যে পর্যন্ত শাস্তিমূলক আদেশ প্রত্যাহার না করা হয়।
100 জন করে ছাত্র রাত দিন ভাইস চ্যান্সেলরের বাড়িতে বসে থাকবে, আর বাড়ির নিচের ঘরগুলো দখল করে নেওয়া হলো। একদল যায়, আরেক দল আসে। 18 তারিখ রাত কেটে গেল, শুধু আমি জায়গা ত্যাগ করতে পারছিলাম না, কারণ শুনলাম তিনি পুলিশ ডাকবেন। 19 তারিখ বিকাল 3টায় জেলা ম্যাজিস্ট্রেট এসপি বিরাট এক পুলিশ বাহিনী নিয়ে হাজির হলেন। আমি তাড়াতাড়ি সভা ডেকে একটা সংগ্রাম পরিশোধ করতে বলে দিলাম। সকলের মতো আমাকেও দরকার হলে গ্রেফতার হতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট 5 মিনিটের সময় দিলেন আমাকে স্থান ত্যাগ করে যেতে। আমি 8 জন ছাত্রকে বললাম, তোমরা এই 8 জন থাকো আর সকলেই চলে যাও। আমি ও এই 8 জন স্থান ত্যাগ করব না। ছাত্র প্রতিনিধিদের ধারণা আমি গ্রেফতার হলে আন্দোলন চলবে, কারণ আন্দোলন ঝিমিয়ে আসছিল। একে চাঙ্গা করতে হলে আমার গ্রেফতার হওয়া দরকার। আমি তাদের কথা মেনে নিলাম। 5 মিনিট পরে এসে জেলা ম্যাজিস্ট্রেট আমাদের গ্রেফতারের হুকুম দিলেন। তাজউদ্দিন আহমদ আটকা পড়েছেন, তাকে নিষেধ করা হয়েছে গ্রেফতার না হতে। তাজউদ্দিন বুদ্ধিমানের মতো কাজ করলো, বলে দিল আমি প্রেস রিপোর্টার। একটা কাগজ বের করে কে কে গ্রেফতার হলো তাদের নাম লিখতে শুরু করলো। আমি তাকে চোখ টিপ মারলাম। আমাদের গাড়িতে তুলে একদম জেল গেটে নিয়ে আসা হলো। পরের দিন থেকে জনগণের মধ্যে আন্দোলন আরও দানা বেঁধে উঠল। পূর্ণ ধর্মঘট পালিত হলো। যাদের আমি নিষেধ করেছিলাম তারাও প্রায় 3 দিনের মধ্যে গ্রেফতার হয়ে গেল। খালেক নেওয়াজ খান, গাজী গোলাম মাহবুব, আজিজ আহমেদ, অলি আহাদ, আবুল হাসনাত, আবুল বরকত, কেজি মোস্তফা, বাহাউদ্দিন চৌধুরী ও আরও অনেকে। এরাই ছিল প্রথম শ্রেণীর কর্মী। বুঝতে আর বাকি রইল না যে আন্দোলন আর চলবে না। কর্মীরা গ্রেফতার হওয়ার পর আর আন্দোলন চলল না। ক্লাস শুরু হয়ে গেল, আমরা জেলে রইলাম। বোধহয় 30-35 জন ছাত্র নেতা গ্রেফতার হয়েছিল। আমাদের ঢাকা জেলায় 5 নম্বর ওয়ার্ডে দোতলায় রাখা হয়েছিল। কয়েকজনকে উচ্চ শ্রেণীর মর্যাদা দিয়েছিল, আর কয়েকজনকে দেওয়া হয় নাই। তাতে আমাদের খুব অসুবিধা হতে লাগলো। খাওয়া দাওয়াও কষ্ট হচ্ছিল। তবু আমরা ঠিক করলাম এক জায়গায় থাকবো এবং যা কিছু পাই ভাগ করে খাবো। জেলে যারা আছে তাদের মধ্যেও 2টা গ্রুপ ছিল। 3 জন ছিল উগ্রপন্থী, তাদের অন্য ছাত্রবন্দীরা কমিউনিস্ট বলতো। এই 3 জনের মধ্যে একজন ছাত্রলীগের সভ্য ছিল না, আর সকলেই ছাত্রলীগের সভ্য। আমাদের খেলাধুলা করে সময় কেটে যেত। আমার কাছে বরকত থাকতো, রাতে বরকত গান গাইতো, চমৎকার গান গাইতে পারত। বইপত্র কিছু আনা হয়েছিল। জেল লাইব্রেরিতেও কিছু বই ছিল। কিছু সময় সকলেই লেখাপড়া করত। সকলেই ছাত্র, খুব দুষ্টুমি করত। আমিও আজিজ আহমেদ ছিলাম তাদের মধ্যে বয়সে বড়। ডাক্তার সাহেবেরা জেলে মেডিকেল ডায়েট দিতে পারতেন। এরা দল বেঁধে ডাক্তার সাহেবের জীবনটা অতিষ্ঠ করে তুলত। বরকত ছিল দুষ্ট বেশি। ডাক্তার সাহেব আসলেই বলতো আমার পায়ে ব্যথা, কিছু দুধ ও ডিম পাস করে দেন। সকলেই হেসে ফেলতো তার কথায়। রাজনীতি নিয়ে চলতো ঘন্টার পর ঘন্টা আলোচনা। একমাত্র বাহাউদ্দিন চৌধুরীর মা বাবা ঢাকায় ছিলেন। সকলের চেয়ে বয়সে ছোট ছিল সে। আমি খুব স্নেহ করতাম। বাহাউদ্দিনের মা অনেক খাবার দিতেন, সকলকেই দিয়ে যেত, সে খেত। তবুও রাতে সে যখন ঘুমাতো তখন দল বেঁধে ওর খাবারগুলো খেয়ে ফেলতো, না হয় সরিয়ে রাখতো। বাহাউদ্দিন কিছু না বলে চুপ করে আমায় বলতো। আমি সকলের সঙ্গে রাগ করতাম, কিন্তু কেউ স্বীকার করতো না। রাতে যারা তাস খেলতো তারাই এই কাজ করতো। বরকত আমার কাছে মিছা বলতো না কখনো, সব বলে দিত। খালেক নেওয়াজকে নিয়ে আর এক মহাবিপদ ছিল। ওর গায়ে বড় বড় লোম ছিল, সমস্ত গা লোমে ভরা। ছাত্ররা ছাড় পোকা ধরে চুপি চুপি ওর শরীরে ছেড়ে দিত। ওর মুখ খুব খারাপ ছিল, অকথ্য ভাষায় গালাগালি করত। আমরা বিকেলে ভলিবল খেলতাম। তখন সুপারিনটেন্ডেন্ট ছিলেন আমির হোসেন সাহেব। আমাদের খুবই স্নেহ করতেন। যা প্রয়োজন চাইলে তিনি আমাদের দিতেন এবং সকলকে হুকুম দিয়েছিলেন আমাদের যেন কোনো অসুবিধা না হয়। একদিন আমার হাতের কবজি সরে গিয়েছিল, পড়ে যে ভীষণ যন্ত্রণা সহ্য করা কষ্টকর হয়ে পড়েছিল। আমাকে বোধহয় মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা হচ্ছিল। একজন নতুন ডাক্তার ছিল জেলে। আমার হাতটা ঠিকমতো বসিয়ে দিল। ব্যথার সাথে সাথে কম হয়ে গেল, আর যাওয়া লাগলো না। বাড়িতে আমার আব্বা ও মা ব্যস্ত হয়ে পড়েছেন। রেনু তখন হাসিনাকে নিয়ে বাড়িতেই থাকে। হাসিনা তখন একটু হাঁটতে শিখেছে। রেনু চিঠি জেলেই পেয়েছিলাম। কিছু টাকাও আব্বা পাঠিয়েছিলেন। রেনু জানতো আমি সিগারেট খাই। টাকা পয়সা নাও থাকতে পারে, টাকার দরকার হলে লিখতে বলেছিল। জুন মাসের প্রথম দিক থেকে 2-1 জন করে ছাড়তে শুরু করলো।
এখন আর বিশ্ববিদ্যালয়ে কোনো গোলমাল নেই। শামসুল হক সাহেব মুসলিম লীগ প্রার্থী খুররাম খান পন্নীকে পরাজিত করে এমএলএ হয়েছেন। মুসলিম লীগের প্রথম পরাজয় পাকিস্তানে। মুসলিম লীগকে কোটারি করার ফল তাদের পেতে হলো। আমরা জেলের মধ্যে খুবই চিন্তিত ছিলাম। হক সাহেব আমার উপর অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন কেন আমি গ্রেফতার হয়েছিলাম টাঙ্গাইল না যেয়ে। পরে যখন সমস্ত খবর পেলেন তখন দেখতে পেলেন আমার কোনো উপায় ছিল না। 1947 সালে যে মুসলিম লীগকে লোকে পাগলের মতো সমর্থন করেছিল, সেই মুসলিম লীগ প্রার্থীর পরাজয় বরণ করতে হলো কি জন্য? কোটারি, কুশাসন, জুলুম, অত্যাচার এবং অর্থনৈতিক কোনো সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ না করার ফলে। ইংরেজ আমলে সেই বাধা ধরা নিয়মে দেশ শাসন চলত। স্বাধীন দেশ, জনগণ নতুন কিছু আশা করেছিল। ইংরেজ চলে গেল, তাদের অনেক উন্নতি হবে এবং শোষণ থাকবে না। আজ দেখেছে ব্যাপারটা তার উল্টো। জনগণের মধ্যে হতাশা দেখা দিল। এদিকে ভ্রুক্ষেপ নেই আমাদের শাসক গোষ্ঠীর। জিন্নার মৃত্যুর পর থেকেই কোটারি ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। লিয়াকত আলী খান এখন সমস্ত ক্ষমতার অধিকারী। তিনি কাউকেই সহ্য করতে চাইলেন না। যদিও তিনি গণতন্ত্রের কথা মুখে বলতেন, কাজে তার উল্টা করেছিলেন। জিন্নাকে পূর্ব বাংলার জনগণ ভালোবাসত এবং শ্রদ্ধা করত। ঘরে ঘরে জনসাধারণ তার নাম জানত। লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী, এইটুকু শিক্ষিত সমাজ জানত এবং আশা করেছিল জিন্না সাহেবের 1 নম্বর শিষ্য নিশ্চয়ই ভালো কাজ করবেন এবং শাসনতন্ত্র তাড়াতাড়ি দিবেন। জিন্না সাহেবের শাসনতন্ত্র দিয়ে কোনো গোলমাল হওয়া বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকতো কিনা সন্দেহ ছিল। তিনি যাই করতেন জনগণ মেনে নিতে বাধ্য হতো। জিন্না সাহেব বড়লাট হয়ে প্রচণ্ড ক্ষমতা ব্যবহার করতেন। খাজা সাহেব কোনো ক্ষমতাই ব্যবহার করতেন না। তিনি অমায়িক ও দুর্বল প্রকৃতির লোক ছিলেন। ব্যক্তিত্ব বলে তার কিছুই ছিল না। লিয়াকত আলী আমাদের এই আন্দোলন ভালো চোখে দেখছিলেন না। পূর্ব বাংলার নেতারা তাকে ভুল বোঝাতে সক্ষম হয়েছিল। পূর্ব বাংলার প্রধানমন্ত্রী নুরুল আমিন সাহেব সরকারি কর্মচারীদের উপর নির্ভর করতেন এবং তাদের রিপোর্টের উপর ভিত্তি করে অত্যাচার করতে শুরু করলেন। টাঙ্গাইল উপনির্বাচনে পরাজিত হয়েও তাদের চক্ষু খুলল না। সরকারি দল তাদের সভায় ঘোষণা করল, যা কিছু হোক শামসুল হক সাহেবকে আইনসভায় বসতে দেওয়া যাবে না। তারা নির্বাচনী মামলা দায়ের করল। শামসুল হক সাহেব ইলেকশন জয়লাভ করে ঢাকা আসলে ঢাকার জনগণ ও ছাত্র সমাজ তাকে বিরাট সম্বর্ধনা জানালো। বিরাট শোভাযাত্রা করে তাকে নিয়ে ঢাকা শহর প্রদক্ষিণ করলো। আমরা জেলে বসে বিজয়ের আনন্দ উপভোগ করলাম। শামসুল হক সাহেব ফিরে আসার পরেই পুরানা লীগ কর্মীরা মিলে এক কর্মী সম্মেলন ডাকলো ঢাকায়, ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য। 1949 সালের 23শে জুন শেষ সভা আহ্বান করা হয়েছিল। আমাদের মধ্যে অনেককেই মুক্তি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত শুধু আমি ও বাহাউদ্দিন চৌধুরী রইলাম। বাহাউদ্দিন চৌধুরীর বয়স খুব অল্প। তাকে না ছাড়বার কারণ হলো সন্দেহ করেছিল সে কমিউনিস্ট ভাবাপন্ন হয়ে পড়েছিল। এই সময় অনেককেই কমিউনিস্ট বলে জেলে ধরে আনতে শুরু করেছিল নিরাপত্তা আইনে। আমরা যাকে বিনা বিচারে বন্দি বলি। এদের মধ্যে অনেকেই ইংরেজ আমলে বহুদিন জেল খেটেছে। কারাগারের যন্ত্রণা কি এইবারই বুঝতে পারলাম। সন্ধ্যায় বাইরে থেকে তালা বন্ধ করে দিলেই আমার খারাপ লাগতো। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সমস্ত কয়েদিদের কামরার বাইরে থেকে তালাবদ্ধ করে দেওয়া হয় গণনা করার পরে। আমি কয়েদিদের কাছে বসে তাদের জীবনের ইতিহাস ও সুখ দুঃখের কথা শুনতে ভালোবাসতাম। তখন কয়েদিদের বিড়ি তামাক খাওয়া আইনে নিষিদ্ধ ছিল, তবে রাজনৈতিক বন্দীদের নিষেধ ছিল না। নিজের টাকা দিয়ে কিনে এনে খেতে পারত। একটা বিড়ির জন্য কয়েদিরা পাগল হয়ে যেত, কিন্তু কর্তৃপক্ষ যদি কাউকে বিড়ি খেতে দেখত তাহলে তাদের বিচার হতো এবং শাস্তি পেত। সিপাহীরা যদি কোনো সময় দয়া পরবশ হয়ে একটা বিড়ি বা সিগারেট দিত কতই না খুশি হতো। আমি বিড়ি এনে এদের কিছু কিছু দিতাম। পালিয়ে পালিয়ে খেত কয়েদিরা। কর্মী সম্মেলনের জন্য খুব তোড়জোড় চলছিল। আমরা জেলে বসেই সে খবর পাই। 150 নম্বর মোগলটুলিতে অফিস হয়েছে। শওকত মিয়া সকলের খাওয়া দাওয়া ও থাকার বন্দোবস্ত করত। সে ছাড়া ঢাকা শহরে কেই বা করবে। আর একজন ঢাকার পুরানা লীগ কর্মী ইয়ার মোহাম্মদ খান সহযোগিতা করছিলেন। ইয়ার মোহাম্মদ খানের অর্থবল ও জনবল দুই ছিল। অ্যাডভোকেট আতাউর রহমান খান, আলী আমজাদ খান এবং আনোয়ারা খাতুন এমএলএ সহযোগিতা করেছিলেন।
আমরা সম্মেলনের ফলাফল সম্বন্ধে খুবই চিন্তায় দিন কাটাচ্ছিলাম। আমার সাথে যোগাযোগ করা হয়েছিল আমার মত নেওয়ার জন্য। আমি খবর দিয়েছিলাম, আর মুসলিম লীগের পিছনে ঘুরে লাভ নাই। এই প্রতিষ্ঠান এখন গণবিচ্ছিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এরা আমাদের মুসলিম লীগে নিতে চাইলেও আর যাওয়া উচিত হবে না, কারণ এরা কোটারি করে ফেলেছে। একে আর জনগণের প্রতিষ্ঠান বলা চলে না। এদের কোনো কর্মপন্থাও নাই। আমাকে আরও জিজ্ঞেস করা হয়েছিল আমি ছাত্র প্রতিষ্ঠান করব না রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন হলে তাতে যোগদান করব। আমি উত্তর দিয়েছিলাম ছাত্র রাজনীতি আমি আর করব না, রাজনৈতিক প্রতিষ্ঠানই করব, কারণ বিরোধী দল সৃষ্টি করতে না পারলে এদেশে একনায়কত্ব চলবে। কিছুদিন পরে জনাব কামরুদ্দিন সাহেব গণ আজাদি লীগ নামে একটি প্রতিষ্ঠান করেছিলেন, কিন্তু তা কাগজেই শেষ। যা হোক, কোথাও হল বা জায়গা না পেয়ে শেষ পর্যন্ত হুমায়ুন সাহেবের রোজ গার্ডেনের বাড়িতে সম্মেলনের কাজ শুরু হয়েছিল। শুধু কর্মীরা না, অনেক রাজনৈতিক নেতাও সেই সম্মেলনে যোগদান করেন। শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আল্লামা মাওলানা রাগিব আহসান, এমএলএদের ভিতর থেকে জনাব খয়রাত হোসেন, বেগম আনোয়ারা খাতুন, আলী আহমেদ খান ও হাবিবুর রহমান চৌধুরী ওরফে ধনু মিয়া এবং বিভিন্ন জেলার অনেক প্রবীণ নেতারাও যোগদান করেছিলেন। সকলেই একমত হয়ে নতুন রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করলেন। তার নাম দেওয়া হলো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, জনাব শামসুল হক সাধারণ সম্পাদক এবং আমাকে করা হলো জয়েন্ট সেক্রেটারি। খবরের কাগজে দেখলাম আমার নামের পাশে লেখা আছে নিরাপত্তা বন্দী। আমি মনে করেছিলাম পাকিস্তান হয়ে গেছে, সাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠানের দরকার নাই। একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান হবে যার একটা সুষ্ঠু ম্যানিফেস্টো থাকবে। ভাবলাম সময় এখনো আসে নাই, তাই যারা বাইরে আছেন তারা চিন্তা ভাবনা করেছেন। আওয়ামী মুসলিম লীগ গঠন হওয়ার কয়েকদিন পরেই আমার ও বাহাউদ্দিনের মুক্তির আদেশ এলো। বাইরে থেকে আমার সহকর্মীরা নিশ্চয়ই খবর পেয়েছিল। জেল গেটে গিয়ে দেখি বিরাট জনতা আমাদের অভ্যর্থনা করার জন্য এসেছে মাওলানা ভাসানী সাহেবের নেতৃত্বে। বাহাউদ্দিন আমাকে চুপি চুপি বলে, মুজিব ভাই, পূর্বে মুক্তি পেলে একটা মালাও কেউ দিত না, আপনার সাথে মুক্তি পাচ্ছি, একটা মালা তো পাবো। আমি হেসে দিয়ে বললাম, আর কেউ না দিলে তোমাকে আমি মালা পরিয়ে দিতাম। জেল গেট থেকে বের হয়ে দেখি আমার আব্বা উপস্থিত। তিনি আমাকে দেখবার জন্য বাড়ি থেকে এসেছেন। আমি আব্বাকে সালাম করে ভাসানী সাহেবের দিকে এগিয়ে গিয়ে তাকেও সালাম করলাম। সাথে সাথে আওয়ামী মুসলিম লীগ জিন্দাবাদ, ছাত্রলীগ জিন্দাবাদ ধ্বনি উঠল। জেলগেটে এই প্রথম আওয়ামী লীগ জিন্দাবাদ হলো। শামসুল হক সাহেবকে কাছে পেয়ে তাকে অভিনন্দন জানালাম এবং বললাম, হক সাহেব আপনার জয়, আজ জনগণের জয়। হক সাহেব আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, চলো এবার শুরু করা যাক। পরে আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগ নামে পরিচিত হয়। আওয়ামী লীগের কয়েকজনকে সহ সভাপতি করা হয়েছিল। জনাব আতাউর রহমান খান, আব্দুল সালাম খান, আলী আহমদ খান, আলী আমজাদ খান ও আরও কয়েকজনকে কে ছিলেন আমার মনে নাই। আওয়ামী লীগের প্রথম ওয়ার্কিং কমিটির সভা হয় 150 নম্বর মোগলটুলিতে। শেরে বাংলাকে ফজলুল হক সাহেব তাতে যোগদান করেছিলেন। একটা গঠনতন্ত্র সাব কমিটি ও একটা কর্মপন্থা সাব কমিটি করা হলো। আমরা কাজ শুরু করলাম। শওকত মিয়া বিরাট সাইনবোর্ড লাগিয়ে দিলেন। টেবিল চেয়ার সকল কিছুই বন্দোবস্ত হলো। আমি জেল থেকে বের হওয়ার পূর্বে একটা জনসভা আওয়ামী লীগ আরমানিটোলার ময়দানে ডেকেছিল। মাওলানা ভাসানী সেই প্রথম ঢাকায় বক্তৃতা করবেন। শামসুল হক সাহেবকে ঢাকার জনগণ জানত। তিনিও বক্তৃতাও ভালো করতেন। আওয়ামী মুসলিম লীগ যাতে জনসভা করতে না পারে সেজন্য মুসলিম লীগ গুন্ডামির আশ্রয় গ্রহণ করে। যথেষ্ট জনসমাগম হয়েছিল। সভা যখন আরম্ভ হবে ঠিক সেই মুহূর্তে একদল ভাড়াটিয়া লোক মাইক্রোফোন নষ্ট করে দিয়েছিল এবং প্যান্ডেল ভেঙে ফেলেছিল। অনেক কর্মীকে মারপিটও করেছিল। ঢাকার নামকরা ভীষণ প্রকৃতির লোক বড় বাদশা বাবুবাজারের থাকে। বড় বাদশার লোকবল ছিল, তার নামে দোহাই দিয়ে ফিরত এই সমস্ত এলাকায়। তাকে বোঝানো হয়েছিল আওয়ামী লীগ যারা করেছে এবং আওয়ামী লীগের সভা যারা করেছে তারা সবাই পাকিস্তানের ধ্বংস চায়, এদের সভা করতে দেওয়া চলবে না। বাদশা মিয়াকে লোকজন জোগাড় করে সভা ভাঙার জন্য 500 টাকা দেওয়া হয়েছিল। বাদশা মিয়া খুব ভালো বংশের লোক থেকে এসেছে, কিন্তু দলে পড়ে এবং ঢাকার হিন্দু মুসলমান দাঙ্গায় শরিক হয়ে খারাপ রাস্তায় চলে গিয়েছিল।
দাঙ্গা করে অনেক মামলার আসামিও হয়েছিল। সভায় গোলমাল করে সে চলে গেলে ওই মহল্লার বাসিন্দারা জনাব আরিফুর রহমান চৌধুরীর কাছে গিয়ে বললেন, বাদশা মিয়া আমাদের সভা একেবারে ভেঙে দিয়েছেন। আমরা আবার সবকিছু ঠিকঠাক করতে আরম্ভ করেছি। আপনি আমাদের কথা প্রথমে শুনুন। যদি পাকিস্তানের বিরুদ্ধে বলি বা দেশের বিরুদ্ধে বলি, তারপরে সভা ভাঙতে শুরু করবেন। চৌধুরী সাহেবের ব্যবহার ছিল অমায়িক। খেলাফত আন্দোলন থেকে রাজনীতি করছেন, দেশের রাজনীতি করতে সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন বরিশালের উলানিয়ার জমিদারি বংশে। বাদশা মিয়া তার দলবল নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে সভার বক্তৃতা শুনতে লাগলো। কয়েকজন বক্তৃতা করার পরে বাদশা মিয়া প্ল্যাটফর্মের কাছে এসে বলল, আমার কথা আছে, আমাকে বলতে দিতে হবে। কে তাকে বাধা দেয়? বলতে গেলে আরমানিটোলার ময়দান তার রাজত্বের মধ্যে। বাদশা মিয়া মাইকের কাছে যেয়ে বলল, আমাকে মুসলিম লীগ নেতারা ভুল বুঝিয়েছিল আপনাদের বিরুদ্ধে। আপনাদের সভা ভাঙতে আমাকে 500 টাকা দেওয়া হয়েছিল। এ টাকা এখন আমার পকেটে আছে। আমার পক্ষে এই টাকা গ্রহণ করা হারাম। আমি এ টাকা আপনাদের সামনে ছুঁড়ে ফেলে দিচ্ছি। এ কথা বলে টাকাগুলো ছুঁড়ে দিল। সবার মধ্যে টাকাগুলো উঠতে লাগলো। অনেকে কুড়িয়ে নিল এবং অনেকে ছিঁড়ে ফেললো। বাদশা মিয়া আরো বলল, আজ থেকে আমি আওয়ামী লীগের সভ্য হলাম। দেখি আরমানিটোলায় কে আপনাদের সভা ভাঙতে পারে। সাদা জনসাধারণ ফুলের মালা বাদশা মিয়ার গলায় পরিয়ে দিলেন। জনগণের মধ্যে এক নতুন আলোড়নের সৃষ্টি হলো। মুসলিম লীগের গুন্ডামির প্রশ্রয় নিয়েছিল, এই কথা ফাঁস হয়ে পড়ল। আওয়ামী লীগের সভা ভাঙতে টাকাও দিয়েছিল, এই কথাও জনগণ জানতে পারল। যদিও এতে তাদের লজ্জা হয় নাই। এই গুন্ডামির পথ অনেক দিন তারা অনুসরণ করেছে, যে পর্যন্ত না আমরা বাধ্য করতে পেরেছি তাদের তা বন্ধ করতে। তারা ঠিক করেছিল, বিরুদ্ধ দল গঠন করতে দেওয়া যাবে না। তারা যে জনসমর্থন হারাচ্ছে কেন, তার সংশোধন না করে তার বিরুদ্ধ দলের উপর নির্যাতন শুরু করলো এবং গুন্ডামির আশ্রয় নিল।